তোমরা এই মুহূর্তে আমার হাতে যে জিনিসগুলো দেখতে পারছো এগুলোকে বলা হয় স্প্রিং। তো এরকম বিভিন্ন ধরনের স্প্রিং আছে, কিছু স্প্রিং আছে দেখবা মোটা, কিছু আবার চিকন। তো প্রত্যেকটা স্প্রিং এর একটা করে বৈশিষ্ট্য আছে, অথবা প্রত্যেকটা পদার্থের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে প্রত্যেকটা পদার্থের একটা বৈশিষ্ট্য আছে, এবং সেই বৈশিষ্ট্যটা কি? যেমন দেখো, তুমি এই স্প্রিংটার কথা যদি চিন্তা করো, এই স্প্রিংটার কিন্তু একটা তার নির্দিষ্ট বা ন্যাচারাল লেন্থ আছে, বা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, বা স্বাভাবিক দৈর্ঘ্য আছে। তুমি এই জিনিসটাকে কোনো কিছু করা না করা অবস্থায়, এ যেমন অবস্থায় আছে তার দৈর্ঘ্য এই মুহূর্তে যতটুকু, সেটা হচ্ছে তার স্বাভাবিক দৈর্ঘ্য। দেখো, এই স্প্রিংটারও একটা স্বাভাবিক দৈর্ঘ্য আছে, সেটা কতটুকু? এইটুকু হচ্ছে তার স্বাভাবিক দৈর্ঘ্য, এই যে এতটুকু। তো এইরকম প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা পদার্থের তার একটা স্বাভাবিক দৈর্ঘ্য থাকে, এবং প্রত্যেকটা পদার্থই চায় তার স্বাভাবিক দৈর্ঘ্যে ঠিকঠাক থাকতে। তো তুমি যখন এই পদার্থটাকে তার স্বাভাবিক দৈর্ঘ্য থেকে বিকৃত ঘটাবা, মানে তুমি দেখো এই জিনিসটাকে যখন বাড়াইতে চেষ্টা করতেছো, এই যে এইদিকে বল প্রয়োগ করে বাড়াচ্ছ, এইদিকে ধরো তুমি এই পদার্থটাকে বল প্রয়োগ করলা, করে এটাকে ঢং করে প্রসারিত করলা, এই যে বল প্রয়োগ করে এটাকে প্রসারিত করলা এতটুকু পরিমাণ, এবং প্রসারিত করার পর ছেড়ে দিলে কিন্তু সে আবার আগের অবস্থায় ফিরে আসতেছে। তো এই যে তুমি যে বল প্রয়োগ করে এটাকে প্রসারিত করে ছেড়ে দিলা, সে আবার আগের অবস্থায় ফিরে আসলো। তো এই যে ধর্ম পদার্থটার, এই ধর্মটাকে বলা হয় স্থিতিস্থাপকতা। প্রত্যেকটা পদার্থই চায় সে তার স্বাভাবিক অবস্থায় থাকতে, বা স্বাভাবিক দৈর্ঘ্যে থাকতে। তো এই জন্য এই কলমটাকেও তুমি চাইলে, কলমটাকে চাইলে তো টেনে বাড়াইতে পারবা না। কেন পারবা না? কারণ এর স্থিতিস্থাপক ধর্মটা অনেক বেশি, যার ফলে তুমি এটাকে টানলেই এত সহজে সে বাড়বে না। কিন্তু স্প্রিং এর ক্ষেত্রে তুমি টানলে বাড়াইতে পারবা, বাট সে আবার আগের অবস্থায় ফিরে যাবে, মানে সে তার স্বাভাবিক দৈর্ঘ্যে ফিরে যাবে। কেন যাবে? কারণ তার ধর্মটা এই কলমটার চেয়ে আপাতত কম। এই জন্য যে পদার্থের স্থিতিস্থাপকতা যত বেশি, তাকে তুমি তত বেশি জোরে টেনে, তাকে তত বেশি, অনেক বেশি বল প্রয়োগ করে তাকে বিকৃত ঘটাইতে হয়। ঠিক আছে? তো এরকম প্রত্যেকটা পদার্থের যে ধর্মের কারণে সে তার আগের অবস্থায় বা স্বাভাবিক অবস্থায় থাকতে চায়, পদার্থের এই ধর্মটার নাম হচ্ছে স্থিতিস্থাপকতা। ধরো তোমার কাছে একটা স্প্রিং আছে, এই যে একটা স্প্রিং আছে, এটা হচ্ছে একটা স্প্রিং, এবং এই স্প্রিংটাকে কোনো কিছু ছাড়া অবস্থায়, এই যে স্বাভাবিক যে অবস্থা আছে, এটা হচ্ছে তার স্বাভাবিক দৈর্ঘ্য। এতটুকু ছিল তার স্বাভাবিক দৈর্ঘ্য, এটাকে আমরা বলতে পারি স্বাভাবিক দৈর্ঘ্য, অথবা ন্যাচারাল লেন্থ বলা হয়, ন্যাচারাল লেন্থ বা স্বাভাবিক দৈর্ঘ্য। তো তুমি যখন এই স্প্রিংটার উপর কোনো ভার ঝুলাবা, মনে করো এখানে কোনো কিছু একটা ঝুলাই দিলা, তখন কি ঘটনা ঘটবে? তখন কিন্তু এই স্প্রিংটার এতটুকু তার স্বাভাবিক দৈর্ঘ্যে থাকবে না। তো ভার ঝুলানো মানে এই জিনিসটার উপর তুমি যে কোনো একটা জিনিসকে যদি ঝুলাই দাও, তাহলে সে কি করবে? ওই জিনিসটার তো একটা ওজন আছে, তাই না? তো ওজনের কারণে সে কি করবে? স্প্রিংটার উপর বল প্রযুক্ত করবে, যার ফলে স্প্রিংটা প্রসারিত হয়ে যাবে। কিন্তু তুমি যদি আবার ভারটাকে ছেড়ে দাও, তখন কিন্তু স্প্রিংটা আবার আগের অবস্থায় ফিরে আসবে। যেমন দেখো, তুমি যখন এই জিনিসটা কোনো কিছু, এই জিনিসটার ভিতরে কোনো কিছু করতা, তখন স্প্রিংটা এরকম করে আগে প্রসারিত হইতো একটু, এই যে এরকম প্রসারিত হইতো, এরকম করে প্রসারিত হইতো, আবার এটাকে ছেড়ে দিলে কিন্তু সে আবার আগের অবস্থায় ফিরে আসতেছে। তার মানে স্প্রিং এর এই ধর্মটাকে বলা হয় স্প্রিং এর স্থিতিস্থাপকতা। তো এখানে আরো কিছু পদার্থ আছে, আরো আরো অনেকগুলো পদার্থ আছে। যেমন এই যে রাবারের ক্ষেত্রে যদি চিন্তা করো, যে রাবারকে তুমি টেনে ছেড়ে দিলা, তাহলে রাবারের টেনে ছেড়ে দিলে দেখো সে তার স্বাভাবিক দৈর্ঘ্য, কিন্তু দেখো রাবারটা স্বাভাবিক দৈর্ঘ্য হচ্ছে এই যে তুমি যে অবস্থায় রাখছো, এইটুকু হচ্ছে রাবারটার স্বাভাবিক দৈর্ঘ্য, এই যে এতটুকু। তো তুমি যখন এটাকে টেনে, তার স্বাভাবিক দৈর্ঘ্য থেকে টেনে এটাকে বড় করবা তখন, এবং ছেড়ে দিবা, তখন দেখবা যে সে তার আগের অবস্থায় ফিরে আসছে। তো এইটার একটা নির্দিষ্ট সীমা আছে। আবার তুমি চাইলেই সব জায়গা পর্যন্ত এটাকে টেনে নিয়ে গিয়ে একদম ছেড়ে দিলে সে আবার ওই অবস্থায় আসবে, এমনটা না। এটা একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত টানলে ওই অবস্থায় ফিরে আসতে পারে। তো এই যে এই পদার্থগুলোর এই ধর্মটাকে বলা হয় পদার্থের স্থিতিস্থাপকতা। এই স্থিতিস্থাপকতা বিষয়টা নিয়ে রবার্ট হুক তিনি সূত্র প্রদান করছে, এবং এই সূত্রটাকে বলা হয় হুকের সূত্র। তাহলে হুক তিনি হচ্ছে এই স্থিতিস্থাপকতা বিষয়ে, প্রত্যেকটা পদার্থের স্থিতিস্থাপকতাটার উপর ডিপেন্ড করে একটা সূত্র প্রদান করছে, এবং সেই সূত্রটা হচ্ছে এরকম, যে তুমি একটা পদার্থকে যতটুকু পরিমাণ বল প্রয়োগ করবা, করে ধরো একটা স্প্রিং আছে, এখানে একটা স্প্রিং আছে এইরকম। তো এই স্প্রিংটাকে ধরো এদিকে কোনো কিছুর সাথে আটকানো আছে, এই তো কোনো কিছুর সাথে আটকানো আছে। তো এটা হচ্ছে স্প্রিংটার স্বাভাবিক দৈর্ঘ্য, এটা হচ্ছে স্প্রিংটার স্বাভাবিক দৈর্ঘ্য। এতটুকু ছিল স্প্রিং এর স্বাভাবিক দৈর্ঘ্য, এইটুকু হচ্ছে স্বাভাবিক দৈর্ঘ্য, এইটুকু। তার মানে এটাকে আমরা বলতে পারি স্বাভাবিক দৈর্ঘ্য অথবা ন্যাচারাল লেন্থ। যখন তুমি এই স্প্রিংটাকে বল প্রয়োগ করবে, এইদিকে বল প্রয়োগ করলা, ধরো তুমি বল প্রয়োগ করতেছো স্প্রিংটাকে এইদিকে,
এদিকে টানলা, টেনে বাড়াচ্ছ। তো তুমি এই স্বাভাবিক অবস্থা থেকে যখন বল প্রয়োগ করবা, এটা হচ্ছে তোমার বল, ধরো তোমার বল হচ্ছে এফ এ যদি ধরি, এটা হচ্ছে তোমার বল, বল। তো এই যে তুমি যে বল প্রয়োগ করতেছো, বল প্রয়োগ করে স্প্রিংটাকে একটা নির্দিষ্ট দৈর্ঘ্যে নিয়ে যাবা, তার মানে তখন জিনিসটা দেখতে এমন হবে, এটা একটু প্রসারিত হয়ে যাবে, এই অবস্থায় ধরো চলে আসলো, এই অবস্থায়। তার মানে তার স্বাভাবিক দৈর্ঘ্যটা ছিল এই পর্যন্ত, এবং স্প্রিংটা প্রসারিত হলো কতটুকু জানো? এই এই এতটুকু জায়গা পরিমাণ সে প্রসারিত হলো, অথবা এতটুকু স্প্রিংটার সরণ ঘটলো। আমরা এটাকে বলতে পারি স্প্রিং এর সরণ বা ডিসপ্লেসমেন্ট অথবা সরণ। স্বাভাবিক অবস্থা এই যে এই অবস্থায় স্প্রিং এর সরণটা হচ্ছে 0, এবং তুমি যখন এখান থেকে এক্স পরিমাণ সরাইলা, ধরো এইটুকু হচ্ছে, এটা সরণটা হচ্ছে এক্স মিটার ধরলাম, এইটুকু হচ্ছে এক্স, এবং কতটুকু বল প্রয়োগ করলা? এফ পরিমাণ বল প্রয়োগ করলা। এবং স্প্রিং, ঠিক স্প্রিংটা তুমি যে স্প্রিং এর উপর যে বল প্রয়োগ করবা, এই যে তুমি এই স্প্রিংটার উপর যে বল প্রয়োগ করবা, বল প্রয়োগ করতেছো, চাইলে কি তুমি স্প্রিং এর উপর বল প্রয়োগ করে এটাকে নিচে নিয়ে যাইতে পারবা? পারবা। এবং এই যে তুমি যে বল প্রয়োগ করে নিচে নিয়ে যাবা, এই বলটা, এই সমপরিমাণ বল তুমি যে বল যেদিকে প্রয়োগ করতেছো, দেখো আমি এই যে আমি এই জিনিসটাকে বল প্রয়োগ করতেছি নিচের দিকে, এই যে নিচের দিকে করে অনেক বেশি বল লাগতেছে, কিন্তু এখানে এটাকে বাড়াইতে গেলে অনেক বেশি পরিমাণ বল লাগতেছে। তো আমি বল প্রয়োগ করে এটাকে নিচের দিকে বাড়াইতে চাচ্ছি, কিন্তু স্প্রিং কি করতেছে? স্প্রিং চাচ্ছে তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে, মানে তার স্বাভাবিক অবস্থা টেনে ধরতে, সে স্বাভাবিক অবস্থা থেকে মানে প্রসারিত হবে না। আবার তুমি যদি স্প্রিংটাকে দেখো উপর দিকে, এই যে এরকম উপর দিকে বল প্রয়োগ করে ধরে রাখো, এই যে সংকুচিত করছো, আবার ছেড়ে দাও, সে আবার দেখো আগের অবস্থায় ফিরে আসলো। তার মানে তুমি এটাকে টেনেও যদি ছেড়ে দাও, ধরো এটাকে টানলা, টানার পর ছেড়ে দাও, সে দেখো আবার আগের অবস্থায় আসলো, এবং সংকুচিত করার পর ছেড়ে দাও, সে আবার আগের অবস্থায় আসলো। তার মানে এখানে দুইটা জিনিস, তুমি যেই দিকেই নিয়ে যাও স্প্রিং তার উল্টা দিকে সবসময় তোমাকে বল প্রয়োগ করবে। আমরা এখান থেকে তাহলে বলতে পারি যে তুমি যেই দিকে বল প্রয়োগ করতেছো, তার অপোজিট দিকে স্প্রিং তোমার উপর, এই যে তার অপোজিট দিকে স্প্রিং বল প্রয়োগ করতেছে। তাহলে স্প্রিং এর বলটা হচ্ছে এই দিক বরাবর, এই দিক বরাবর হচ্ছে স্প্রিং এর বল, এটাকে আমরা এফএস দিয়ে যদি প্রকাশ, দ্য ফোর্স অফ স্প্রিং এর বল। তুমি যে বল প্রয়োগ করতেছো এটা তোমার বল, আর অপোজিট দিকে স্প্রিংও কিন্তু তোমাকে ততটুকু পরিমাণে বল প্রয়োগ করতেছে, করে সে সাম্য অবস্থায় থাকতে যাবে। তুমি যে বল প্রয়োগ করতেছো এটা হচ্ছে তোমার বল, তুমি বল প্রয়োগ করছো এই দিকে, এবং স্প্রিং বল প্রয়োগ করতেছে, স্প্রিং এর বল হচ্ছে এই দিকে। তুমি বল যেদিকে প্রয়োগ করবা, স্প্রিংটা চাবে তার এই স্বাভাবিক অবস্থায় থাকতে, সে এই দিকে তোমাকে টেনে ধরবে বারবার। তো এই যে বলটা, স্প্রিং এর যে বলটা, এবং তুমি যে এটাকে বল প্রয়োগ করে বাড়াইলা, বাড়ানোর ফলে দেখো তো আগে ছিল, আগে স্বাভাবিক অবস্থায় x = 0, মানে এইটা হচ্ছে ন্যাচারাল লেন, স্বাভাবিক অবস্থা ছিল। এইখান থেকে তার সরণ কতটুকু ঘটাইলা? এখান থেকে সরণ ঘটাইলে এখান থেকে এই পর্যন্ত এতটুকু জায়গা সরণ ঘটাইছো। আচ্ছা, এতটুকু জায়গা তাহলে তুমি সরণ ঘটাইছো স্প্রিংটার, এইটুকু হচ্ছে স্প্রিং এর সরণ। এবং সরণের দিক দেখো, সরণের দিক হচ্ছে এই দিক থেকে, এই যে এই দিক থেকে এই দিক বরাবর হচ্ছে সরণের দিক। তুমি যেদিকে বল প্রয়োগ করতেছো সরণটা ওই দিকে, কিন্তু স্প্রিং এর বল যেদিকে, সরণ দেখো স্প্রিং এর বল আর সরণের দিক সম্পূর্ণ উল্টা। সরণ মানে হচ্ছে আদি অবস্থান থেকে শেষ অবস্থান, সরণের দিক সবসময় আদি থেকে শেষের দিকে। তাহলে এটার আদি অবস্থান ছিল, এইটা ছিল আদি অবস্থান, এটা আদি অবস্থান, আদি, আর এইটা হচ্ছে শেষ অবস্থান। তাহলে আদি থেকে শেষের দিকে, এটা হচ্ছে সরণের দিক, আর স্প্রিং বলের দিক হচ্ছে এই দিকে। তার মানে আমরা যদি চিন্তা করি, এখানে যদি দুইটা দিক দেখাই, তাহলে এটা হচ্ছে স্প্রিং বলের দিক, আর এইটা হচ্ছে সরণের দিক। তো এই যে দুইটা জিনিস, বলটা এবং সরণটা, দুইটাই বিপরীত দিকে, বুঝতে পারছো? তো রবার্ট হুক তিনি বলছিল, এবং হুক বলছিল, তিনি বলছিল যে তুমি যতটুকু পরিমাণ বল প্রয়োগ করবা, ঠিক আছে, একটা স্প্রিং এর উপর বল আছে, তো স্প্রিং এর যে স্প্রিং বলটা, এই বলটা তার সরণের সমানুপাতিক। তার মানে আমরা বলতে পারি যে এফএস স্প্রিং বলটা, এই স্প্রিং বলটা সমানুপাতিক কার? সরণের, কিন্তু বিপরীতমুখী। দেখো স্প্রিং বলের দিক যেই দিক, সরণের দিক তার উল্টা দিকে।
তাহলে স্প্রিং বলটা সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। এইটা হচ্ছে, তার মানে তুমি যত বেশি বল প্রয়োগ করবা স্প্রিং বলের মানটাও তত বেশি বাড়বে। যত বেশি বল প্রযুক্ত করবা স্প্রিংটাকে যত বেশি তুমি স্প্রিংটাকে যত বেশি বাড়াইতে চাবা বা যত বেশি সরণ ঘটাইতে চাবা, যত বেশি বাড়াইতে চাবা, প্রসারিত করতে চাবা, তত বেশি পরিমাণে বল তোমাকে প্রযুক্ত করতে হবে। তুমি একটা জিনিসকে যত বেশি সরণ ঘটাইতে চাবে, তুমি একটা জিনিসকে যত বেশি সরণ ঘটাইতে যাবে, যত বেশি বাড়াইতে যাবে টেনে, তোমাকে কিন্তু তার অত বেশি বল প্রয়োগ করতে হবে। অর্থাৎ এটার সাথে এটার সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক এবং বিপরীতমুখী। তার মানে তুমি বল যেদিকে প্রয়োগ করতেছো এটা তোমার বল, কিন্তু ততটুকু বল আবার স্প্রিং তোমাকে এদিকে টেনে ধরে থাকতেছে, স্প্রিং এই দিকে টানবে। তার মানে তুমি বল প্রয়োগ করতেছো, দেখো এই জিনিসটা স্প্রিং এখানে ধরো আটকানো আছে, তুমি ধরো বল প্রয়োগ করতেছো এইদিকে, এইদিকে স্প্রিং কিন্তু এদিকে অলরেডি টানা শুরু করছে। দেখো আমি এটাকে ছেড়ে দিয়ে গেলে স্প্রিং আবার আগের অবস্থায় আসলো। তো তুমি বল প্রয়োগ করতেছো এদিকে, স্প্রিং কিন্তু এদিকে বল প্রয়োগ করতেছে। এবং সরণটা কোন দিকে ঘটলো, দেখো এই যে তুমি বল প্রয়োগ করার ফলেই তো স্প্রিং এর বলটা এখানে তৈরি হইলো। এবং এটা সরণটা তাহলে কোন দিকে ঘটলো, ওই দিকে। তাহলে সরণের দিক এবং স্প্রিং বলের দিকটা এখানে দুইটাই বিপরীত দিক। এই জন্য সরণ তিনি বলছিল যে এখানে সরণটা হবে স্প্রিং বলের সমানুপাতিক এবং বিপরীতমুখী। তো এখান থেকে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি বলতো, এই এফএস, তোমরা তো জানো যে এটা সমানুপাতিক উঠাই দিতে গেলে একটা সমান চিহ্ন আসে এবং এখানে একটা ধ্রুবক আসবে, সেই ধ্রুবকটাকে বলা হয় কে, মানে স্প্রিং এর ধ্রুবক ইনটু মাইনাস এক্স। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এফএস ইকুয়াল টু মাইনাস এক্স। তাহলে এখানে এক্সটা কি, নিশ্চয়ই বুঝতে পারছো যে এক্সটা হচ্ছে স্বাভাবিক অবস্থা থেকে কতটুকু তুমি সরণ ঘটাইছো। সেটা এমনও হইতে পারে যে এই এক্স মানে এইটাও হইতে পারে যে তুমি স্প্রিংটাকে এবার প্রসারিত না করে সংকুচিত করলা। এই যে স্প্রিংটাকে তুমি সংকুচিত করছো, এই যে স্প্রিংটাকে তুমি বল প্রয়োগ করছো, তার মানে সংকুচিত করতে তোমাকে বল প্রয়োগ করতে হবে এইদিকে। এই যে এই দিকে হচ্ছে তোমার বল হবে, স্প্রিংকে তুমি বল প্রয়োগ করবে এই দিকে, এটা হচ্ছে তোমার বল, এটা হচ্ছে তোমার বল। আর স্প্রিং আবার তুমি বল প্রয়োগ করতেছো এইদিকে, স্প্রিং কিন্তু ঠেলে এই স্বাভাবিক অবস্থা আসতে যাবে, এই অবস্থা আসতে যাবে। তাহলে স্প্রিং এর বল কিন্তু এবার উল্টা দিকে, দেখো এইটা এফ এস, স্প্রিং এর বল এইদিকে, তোমার বল যেদিকে স্প্রিং এর বল তার উল্টা দিকে সবসময়। তো এই জন্য তুমি সরণ কোন দিকে ঘটাইলা, সরণ হচ্ছে দেখো এই যে এতটুকু জায়গা সরণ ঘটাইলে এইটুকু হচ্ছে এক্স। তো তুমি যতটুকু সরণ ঘটাবা স্প্রিং বল আর সরণ দেখো এখানেও কিন্তু দুটাই বিপরীত দিকেই আছে। এই জন্য তুমি যতটুকু পরিমাণে সরণ ঘটাইতে চাবা ঠিক ওই অনুপাতে তোমাকে স্প্রিং বলটাও ওই অনুপাতেই তৈরি হবে। তার মানে সরণ এবং স্প্রিং বল পরস্পর সমানুপাতিক এবং বিপরীতমুখী, এটাই হুক বলছিল। তো এখান থেকে আসলে বুঝতে পারছো তাহলে যে এফএস ইকুয়াল টু মাইনাস কে এক্স লেখা যায়। তো এটাকে বলা হয় স্প্রিং এর উপর প্রযুক্ত বল বা স্প্রিং বল, অথবা এটাকে বলা হয় স্প্রিং বল অথবা স্প্রিং এর প্রত্যয়নী বল। তো এটাকে আমরা আরেকটা নাম দেই, সেটা হচ্ছে স্প্রিং এর প্রত্যয়নী বল, প্রত্যয়নী বল। এটা হচ্ছে স্প্রিং বল অথবা প্রত্যয়নী বল। কোথাও কোথাও দেখবা যে এটাতে কোথাও কোথাও এটাতে প্রত্যয়নী বল লেখা থাকে, ঠিক আছে। এইখান থেকে কিন্তু তোমাদেরকে কে যদি বলি যে আসলে স্প্রিং এর স্প্রিং ধ্রুবকটা কি জিনিস, স্প্রিং এর স্প্রিং ধ্রুবক কি, তো আমরা জানি একটু আগে বললাম যে একটা স্প্রিং এর স্প্রিং ধ্রুবক হচ্ছে কে, এবং সূত্রটা একটু আগে দেখলাম এফএস ইকুয়াল টু কে এক্স। তো এইখানে এই এফ কি, এফ মানে হচ্ছে স্প্রিং বল, স্প্রিং বল, কে মানে হচ্ছে স্প্রিং ধ্রুবক, আর এক্স মানে হচ্ছে সংকোচন অথবা প্রসারণ, অথবা আমরা লিখতে পারি সরণ বলতে পারি, বা ডিসপ্লেসমেন্ট, সরণ। তো এই এক্সটা হচ্ছে এক্স মানে হচ্ছে এখানে সংকোচন বা প্রসারণ অথবা সরণ, আর কে হচ্ছে স্প্রিং এর স্প্রিং ধ্রুবক, এবং এফ হচ্ছে স্প্রিং বল। তো যদি তোমাকে বলে যে এই কে বলতে কি বোঝায়, স্প্রিং ধ্রুবক বলতে কি বোঝায়, তো এখান থেকে দেখো তো আমরা তাহলে কি লিখতে পারি, কে সমান এখানে কেটাকে রেখে দিয়ে এক্সটাকে নিচে নিয়ে যাই, তাহলে এফ এস বাই এক্স লেখা যায় না। তো এইখান থেকে তাহলে কে এর এককটা কি আসতেছে, কে এর একক যদি আমরা এটাকে একক বের করি, এককটা কি আসবে দেখো তো, এই বলের একক উপরে আমরা কি বসাবো, নিউটন, আর এক্স এর একক হচ্ছে মিটার, যেহেতু এটা সরণ একক মিটার, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি নিউটন পার মিটার।
আচ্ছা, এই জিনিসটা আমরা লিখতে পারি, এটা হচ্ছে এসআই একক, নিউটন পার মিটার, এটা হচ্ছে এসআই একক। আর এখান থেকে একটা যদি মাত্রা আমরা বের করি, মাত্রা, মাত্রা তাহলে আমরা কি লিখতে পারবো দেখো তো, আমাকে বলের মাত্রাটা বসাইতে হবে, এম এল টি ইনভার্স টু, এটা তো তোমরা জানো বলের মাত্রা এম এল টি ইনভার্স টু, এবং এক্স মানে সরণ, সরণের মাত্রা হচ্ছে এল, তাহলে এই এল বাদ যাবে, থাকবে হচ্ছে এম টি ইনভার্স টু। এইটা হচ্ছে স্প্রিং ধ্রুবকের মাত্রা। তো এখন এখান থেকে ধরো তোমাকে বললো যে স্প্রিং ধ্রুবক জিনিসটা আসলে কি, এবং স্প্রিং ধ্রুবক মনে করো তোমাকে বললো যে 100 নিউটন পার মিটার, 100 নিউটন পার মিটার বলতে কি বুঝো? তার মানে এই একটা স্প্রিং এর স্প্রিং ধ্রুবক 100 নিউটন পার মিটার বলতে বোঝায় যে তুমি যদি এই স্প্রিংটাকে 1 মিটার পরিমাণ সংকোচন বা প্রসারিত করতে চাও, তাহলে তোমাকে 100 নিউটন বল প্রয়োগ করতে হবে। তো তোমরা এখানে সহজে যেটা বুঝবা, এখানে কে এর ভ্যালু, এই যে স্প্রিং ধ্রুবক মানে কে, এত নিউটন পার মিটার মানে কি, কে এর ভ্যালু, তাহলে কে যদি 100 নিউটন পার মিটার, এটাকে 100 মিলাইতে হবে। দেখো এই জিনিসটাকে তোমরা 100 মিল করবা, তো 100 মিল করানোর জন্য এই দিকে তাহলে এফএস কত লিখবা আর এক্স কত লিখবা, ধরো এক্স এর জায়গায় 1 যদি লেখো 1 মিটার, আর বলের জায়গায় তাহলে 100 লিখতে হবে, 100 নিউটন, তাহলে 100 ভাগ 1 মানে 100, তাহলে মিলে গেছে, তাই না? তো এইবার তোমরা বলবা যে কোনো একটা স্প্রিং এর উপর বা স্প্রিংকে 1 মিটার পরিমাণ সংকোচন বা প্রসারণ, এই যে এক্সটা কি ছিল, সংকোচন বা প্রসারণ, সংকোচন বা প্রসারণ, এই 1 মিটার পরিমাণ সংকোচন বা প্রসারণ ঘটাতে তার উপর 100 নিউটন বল প্রযুক্ত হলে তখন তাকে 100 নিউটন পার মিটার বলে। ঠিক আছে? তো এখন তোমরা আমাকে একটা জিনিস বলো যে স্প্রিং ধ্রুবক যত বেশি হয় সেই স্প্রিংটা তত বেশি শক্তিশালী নাকি দুর্বল? তাহলে একটু চিন্তা করে দেখি কি ঘটবে। একটা স্প্রিং ধ্রুবক যত বেশি হয় সেই স্প্রিংটা তত বেশি শক্তিশালী হয় নাকি দুর্বল হয়? তো তোমরা একটু আমাকে এটা কমেন্ট বক্সে জানাবা। তোমরা যদি ক্লাসটা অরিজিনালি করে থাকো, শুরু থেকে ফার্স্ট টু লাস্ট করে থাকো, তাহলে অবশ্যই তোমরা এটা কমেন্ট বক্সে জানাবা যে স্প্রিং ধ্রুবক যত বেশি হবে সেই স্প্রিংটা তত বেশি শক্তিশালী হবে নাকি দুর্বল হবে। অবশ্যই কমেন্ট বক্সে এটা জানাবা কিন্তু, ঠিক আছে? এবং আমার এই ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের যত ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে শেয়ার করবা, এবং যে কোনো ভাবে তোমরা যে কোনো জায়গায় শেয়ার করে দিতে পারো। এবং আমাদের যে গ্রুপটা আছে PWA, এটা তো একটা ফ্রি অ্যাক্সেস গ্রুপ, তো এখান থেকে তোমরা চাইলে তাদেরকে জয়েন করাই দিতে পারো। আশা করি তোমরা এই কাজটা করবা। আচ্ছা, তাহলে এখান থেকে কোন টাইপের কোশ্চেন গুলো আসবে আমরা সেটা একটু দেখবো। আকাশ পারের ওই অনেক দূরে যেমন করে মেঘ যায় গৌরে, যেমন করে সে হাওয়ায় ভাসে, ওই তাহার মতো তুমি আমার স্বপ্নে কভু ভাসো না তো। আচ্ছা, এই তোমরা হচ্ছে বাংলা মুভি তো দেখছো, তাই না? তো বাংলা মুভিতে কিন্তু একটা চমৎকার একটা ঘটনা ঘটে। তো কি ঘটনা দেখবা যে শেষের দিকে নায়ক এবং নায়িকা এরা কি করে দুইজনে বাসা থেকে পালায় এসে কারণ দুইজনে বাসা থেকে তো কাউকে এই ভালোবাসাটা তাদেরকে মেনে নিবে না। তো এবং তারা তখন কি করে দুইজনে বাসা থেকে পালায় এসে তারা অন্য এক জায়গায় সংসার করা শুরু করে। তো স্প্রিং এর ক্ষেত্রে এই জিনিসটা এমন যে ধরো এই যে স্প্রিং এর যে ব্যাপারটা, এই জায়গাটা হচ্ছে তাদের সেই অন্য জায়গাটা, মনে করো এই জায়গায় নায়ক নায়িকারা ধরো পালায় এসে তারা গোপনে মনে করো এখানে আছে, এবং তারা তাদেরকে কথা দিয়ে রাখছে যে কেউ কাউকে ছেড়ে কোথাও যাবে না। তো এইবার ধরো এইদিকে টানতেছে, এইদিকে হচ্ছে নায়কের বাবা, এইদিকে ধরো নায়কের বাবা কোনো কারণে যদি জেনে যায় যে হ্যাঁ এখানে আছে সে, তখন সে তাকে এখানে নিয়ে আসবে, তাদের বাসায় ধরো নিয়ে আসলো। নিয়ে আসার পর সে কি করবে, নায়ক দেখবে যে আবার পালিয়ে গিয়ে সে আবার এখানে আসবে। আবার ধরো অন্যদিকে যদি তুমি এটাকে আবার এরকম করো, এইরকম তুমি যদি এটাকে আবার ধরো এই যে নায়িকার, এখানে ধরো নায়িকার বাসা, নায়িকা, তো নায়িকার বাবা কি করবে, এদেরকে যদি কোনো কারণে জানতে পারে তাহলে একে আবার সে নিয়ে তার বাসায় চলে যাবে। তো এও দেখবা যে কিছুক্ষণ মানে তার বাবাকে ফাঁকি দিয়ে আবার সে এইখানে চলে আসবে। তো স্প্রিংটাও কিন্তু ঠিক একই রকম, যে স্প্রিং চায় সে তার ন্যাচারাল লেন্থ, এই যে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে চায়, কারণ এটার মধ্যে স্থিতিস্থাপকতা ধর্ম আছে। ঠিক আছে?
তো এই যে এই লেনটাকে বলা স্বাভাবিক দৈর্ঘ্য বা স্বাভাবিক লেন্থ, স্বাভাবিক দৈর্ঘ্য। এবং তুমি এইখান থেকে যতটুকু এই স্প্রিংটা যতটুকু পরিমাণ প্রসারিত হইল, এই যে এতটুকু পরিমাণ এখানে প্রসারিত হইল, অথবা যতটুকু পরিমাণে সংকুচিত হবে, এই যে এখান থেকে স্বাভাবিক, এই যে স্বাভাবিক অবস্থা থেকে এতটুকু পরিমাণ সংকুচিত হইল। তো যতটুকু সংকোচন অথবা যতটুকু প্রসারণ, এটাকে আমরা যদি এক্স দিয়ে প্রকাশ করি, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এফ এস ইকুয়াল টু মাইনাস কে এক্স লিখতে পারতাম। ঠিক আছে, তো যদি আমাদের বল, এটা তো স্প্রিং বল দ্বারা স্প্রিং এর বল বের করলাম আমরা, তো আমাদের বলটা আর স্প্রিং এর বলটা তো বিপরীতমুখী হয়, তাই না, এবং সমান হয়, যার ফলে আমরা তখন লিখতে পারি যে এফ, তোমার যে বলটা বা আমার বলটা, সেইটা সমান আমরা কে এক্স লিখতে পারি, এফ সমান কে এক্স। আচ্ছা, আমাদেরকে যেটাই বের করতে বলুক, তো এইখানে দেখো, এই যে যখন তুমি একটা এম ভরের বস্তু এখানে ঝুলাইছো, এম কেজি ভরের একটা বস্তুকে মনে করো এখানে ঝুলাইছো, তো এই এম কেজি ভরের বস্তুর তো একটা ওজন আছে, তাই না? সেই ওজনটা কতটুকু? এই ওজনটা সবসময় নিচের দিকে কাজ করতেছে, এইদিকে, তো এই ওজনটা হচ্ছে এম জি পরিমাণ, তাই তো। এবং স্প্রিংটা কিন্তু, এই যে স্প্রিংটা কিন্তু তাকে আবার এইদিকে টেনে ধরে থাকতেছে, সেই স্প্রিং এর যে বল সেটা তো এফ এস, এবং এইটার যে সরণটা যে ঘটলো সেটা কতটুকু? এক্স পরিমাণ সরণ ঘটছে। এবং দেখো আরেকটা জিনিস, এই অবস্থায় এসে কিন্তু সেই স্থির হয়ে আছে। আর তুমি যখন একটা জিনিসকে স্প্রিং এর মধ্যে এরকম করে ঝুলাবা, ঝুলানোর পর এই জিনিসটা কিন্তু এখানে এসে একদম স্থির হয়ে থাকবে। তো এই যে স্থির হয়ে থাকা মানে এই অবস্থা তার নিট ত্বরণটা বা নেট ত্বরণটা, কার্যকর ত্বরণটা শূন্য। তো আমরা এইখানে বলতে পারি যে এই দুইটা বস্তুর নেট বলটা আমরা এখান থেকে তাহলে কি লিখতে পারি? দেখো তো, এখান থেকে এরকম করে লিখতে পারি না যে এফ এস মাইনাস এম জি, এই দুইটার নেট বল, এটা মানে হচ্ছে, এটা হচ্ছে নেট বল, এটা মানে এফ নেট, নেট ফোর্স, কারণ দুইটা বিপরীত দিকে, দুইটার বিয়োগফল। এবং এইখান থেকে আমরা আরেকটা জিনিস লিখতে পারি, এফ এস মাইনাস এম জি সমান এফ নেট, মানে কি? এই স্প্রিং এর ভর ইনটু এটা ত্বরণ, এটা ত্বরণ এখন কত? এটা ত্বরণ কিন্তু 0, এবং এটার ভর কিন্তু এম, তাহলে এম এ, এটাও কিন্তু লেখা যায়, ভর বল সমান নেট বল মানে ভর ইনটু ত্বরণ। তো এটা তোমরা হচ্ছে কপি বলের ক্ষেত্রেও তো এরকম করেই করছিলে, তাই না? তো এইবার দেখো, এই এফ এস এই মাইনাস এম জি এইটা সমান, তাহলে এই যে ত্বরণটা তো 0, তাহলে এটাকে যদি 0 বসাও, এম ইন্টু 0, অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারি এফ এস মাইনাস এম জি ইকুয়াল 0। তো এইবার এই জিনিসটাকে আমরা এইখানে একটু লিখি, এইখানে, তাহলে এফ এস মাইনাস এম জি সমান পাইলা কি? 0। তাহলে এফ এস সমান তাহলে কি পাবা? এই মাইনাস এম জি কে ওদিকে নিয়ে গেলে প্লাস এম জি। তাহলে স্প্রিং এর বল, স্প্রিং বল সমান কি পাইলা বলো তো? এখান থেকে এই স্প্রিং বল সমান পাইলা এফ এস সমান এম জি, এইটা সমান পাইলা। এবং স্প্রিং বল মানে কিন্তু কে এক্স, তাহলে কে এক্স এর সমান, আমরা যদি চিহ্নটা না দিই, ওটা তো জাস্ট দিক নির্দেশ করে, তাহলে এফ এস মানে আবার লেখা যায় কে এক্স, আবার এফ এস মানে যদি লেখা যায় এম জি, তাহলে আমরা এখান থেকে সুতরাং লিখতে পারি এম জি আর এটা কে এক্স দুইটা সমান হবে। তো যদি কখনো কোথাও তোমাকে এটাও তাহলে মনে রাখতে হবে যে এম জি সমান কে এক্সও লেখা যায়, এই জিনিসটা তাহলে মনে রাখতে হবে। তো এখান থেকে আলটিমেটলি আমাদের সূত্র কিন্তু এই যে এফ সমান এম জি আর এফ এস সমান হচ্ছে এম জি বা এম জি সমান কে এক্স লেখা যায়, এটা একটা সূত্র পড়বা। আর একটা হচ্ছে আমরা স্প্রিং বলে যে সূত্র এফ সমান কে এক্স, এটা পড়বা। আর একটা সূত্র আছে, সেটা হচ্ছে এই স্প্রিং এর উপর কতটুকু শক্তি জমা আছে সেটার একটা সূত্র পড়তে হয়, এবং সেটার একটা অনেক বড় ডেরিভেশন আছে। তো আমরা এই ডেরিভেশন গুলো পড়বো না, ডেরিভেশন আমাদের লাগে না এখানে। জাস্ট তোমরা মনে রাখবা স্প্রিং এর সঞ্চিত শক্তির যে সূত্রটা, স্প্রিং এর সঞ্চিত শক্তি, অথবা এটাকে আমরা একটা বলি বিভব শক্তি, অথবা স্প্রিং দ্বারা কৃতকাজ, এই জিনিসগুলো যদি বের করতে বলে তখন তোমরা কি লিখবা? ইউ, এটাকে যদি ইউ দ্বারা প্রকাশ করি, ইউ সমান হাফ কে এক্স স্কয়ার। এবং এখান থেকে তোমরা তো জানোই যে এখানে কে কি, ইউ মানে হচ্ছে সঞ্চিত শক্তি, এটা তো জানোই। কে মানে হচ্ছে সঞ্চিত, দেখো ইউ মানে কিন্তু সঞ্চিত শক্তি, স্প্রিং এর বিভব শক্তি, স্প্রিং বল দ্বারা কৃতকাজ একই জিনিস। আর কে মানে কিন্তু স্প্রিং ধ্রুবক, এবং এক্স মানে হচ্ছে স্প্রিং এর সরণ, কতটুকু সরে গেছে তার ন্যাচারাল লেন্থ বা স্বাভাবিক দৈর্ঘ্য থেকে কতটুকু সরে গেছে, এটা হচ্ছে স্প্রিং এর সরণ। আচ্ছা দেখো, এই প্রশ্নটাতে তোমাকে ধরো বলা আছে যে এইটা হচ্ছে স্প্রিং এর স্বাভাবিক দৈর্ঘ্য, এটা হচ্ছে 10 মিটার ছিল, এবং স্প্রিংটাকে যখন তুমি একটা 5 কেজি ভরের একটা বস্তু ঝুলাইছো,
তখন এটা দৈর্ঘ্যটা হচ্ছে বৃদ্ধি, মানে টোটাল দৈর্ঘ্যটা হচ্ছে কতটুকু হয়ে গেছে, 11.5 মিটার হয়েছে। তো এখান থেকে তুমি কিন্তু আসলে মানে বুঝতে পারছো যে আসলে দৈর্ঘ্যটা কতটুকু বেড়ে গেল। আমাদের তো তার স্বাভাবিক দৈর্ঘ্য থেকে কতটুকু দৈর্ঘ্য বেড়ে গেল বা কতটুকু সরণ ঘটলো, এটাই তো এক্স, তাই না? আমাদেরকে এক্স এর মানটা লাগে সবসময়। তো এই এক্সটা বের করবো যে তার স্বাভাবিক দৈর্ঘ্য ছিল এই 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 জায়গা পর্যন্ত ছিল তার স্বাভাবিক দৈর্ঘ্য, মানে 10 মিটার। তো এইখান থেকে সে কতটুকু তার বাকি যে এই অংশটুকু কতটুকু, এইটুকু যদি আমরা বের করি, তাহলে এইটুকু কিভাবে বের করবো দেখো তো। পুরাটা ছিল এখন 11.5 আর আগে ছিল 10। তাহলে 10 থেকে আমি যদি এই 11.5 থেকে এই 10টুকুকে বাদ দেই, তাহলে থাকতেছে এই 11.5, এইটা থেকে মাইনাস করব 10কে। 10 করলে থাকে 1.5 মিটার। তার মানে এইটুকু হচ্ছে 1.5 মিটার। এইটা হচ্ছে, এটা কার ভ্যালু, এবং এইটা মানেই হচ্ছে এক্স এর ভ্যালু। এই 1.5 মিটারটাই হচ্ছে এক্স এর ভ্যালু। তো এখান থেকে আমরা এক্স পেয়ে গেলাম। এখন আমাদেরকে যাই বের করতে বলুক, তোমাকে যদি ধরো যে বলে যে এটার স্প্রিং ধ্রুবক কত, তোমরা স্প্রিং ধ্রুবক বের করতে পারবা। তো কোন সূত্র দিয়ে করবা? দেখো এখানে ভর আছে, এটার সরণ আছে, ঠিক আছে? তো এইখান থেকে আমরা তোমরা চাইলে বের করতে পারবা। ওই যে একটু আগে বললা যে এম জি সমান কে এক্স, তাহলে কে এক্স এটা করছো। তো আমাদের টার্গেট হচ্ছে কি বের করা? স্প্রিং ধ্রুবক মানে কে এর ভ্যালু বের করা। তাহলে এখান থেকে এম জি ডিভাইডেড বাই এক্স, এটা সমান হচ্ছে কে লেখা যায়। তো এখান থেকে আমরা লিখতে পারবো এটার ভর হচ্ছে 2 কেজি, আর এটার অভিকর্ষ স্থান হচ্ছে 9.8, এবং এক্স এর ভ্যালু হচ্ছে 1.5। এইটা মানে হচ্ছে কে। সুতরাং কে সমান উপরে হচ্ছে 19.6 আর নিচে 1.5। তার মানে এখান থেকে তুমি যদি হিসাব করো তাহলে দেখবা যে কত আসবে। দেখে যদি বাদ দাও, 0.06 এত নিউটন পার মিটার আসছে। তার মানে এটা হচ্ছে স্প্রিং ধ্রুবক তোমরা বের করতে পারলা। তোমরা ক্যালকুলেশন করে নিবা, দেখবা যে ঠিকঠাক আছে কিনা। তো এটা আমি তোমাদেরকে প্রসেসটা দেখাইলাম। এখান থেকে যদি স্প্রিং ধ্রুবক বের করতে বলে তবু সমস্যা নাই। এখন তোমাকে যখন ধরো যদি তোমাকে কখনো ভর দেওয়া না থাকে, এই যে এইটা দেওয়া না থাকে, তোমাকে এবার বলছে যে এইটা হচ্ছে একটা এম কেজি ভরের বস্তু এখানে ঝুলানো হয়েছে, এবং এইটার স্প্রিং ধ্রুবক, এটার স্প্রিং ধ্রুবক তখন কিন্তু দেওয়া থাকবে। তো স্প্রিং ধ্রুবক যদি দেওয়া থাকে, এটার স্প্রিং ধ্রুবকটা তখন আবার দেওয়া থাকবে। এটার কে এর ভ্যালু হচ্ছে ধরো 100 নিউটন পার মিটার, এটা দেওয়া আছে। তো ওই সেম জিনিস তোমাকে এখানে এমটা বের করতে হবে, মানে এটার কত কেজি ভর ঝুলাইলে এতটুকু সরণ ঘটবে বা প্রসারণ ঘটবে। তো তুমি তখন কি করবা? ওই যে এম জি সমান কে এক্স, তাহলে এখানে স্প্রিং ধ্রুবক দেওয়া আছে, এক্স দেওয়া আছে, তোমাকে ভরটা বের করতে হবে। তাহলে এখান থেকে এম সমান কে এক্স ডিভাইডেড বাই জি। তো এখান থেকে তুমি বসাই দিবা। এবার কে মানে তো এখানে দেওয়াই আছে 100, এক্স মানে হচ্ছে 1.5 মিটার ডিভাইডেড বাই জি হচ্ছে 9.8। এখান থেকে তোমরা হিসাব করে যেটা পাবা সেটাই হচ্ছে এখানকার এখানে হচ্ছে যে ভরটা ঝুলানো আছে সেটার ভর হচ্ছে এত কেজি হবে। তার মানে এত কেজি, এটাই आंसर হবে। তো এইভাবে তোমরা এখান থেকে তাহলে ভর বের করতে পারবা। তারপর চাইলে এখান থেকে তোমাকে ধরো বললো যে এটার ভর আছে, এটার স্প্রিং ধ্রুবক আছে, তাহলে কতটুকু পরিমাণ সংকুচিত বা প্রসারিত হইতে পারে এক্স এর ভ্যালু বের করতে পারবা। এখান থেকে তাহলে কি দেয় দেখ, যদি এই টাইপের প্রশ্ন করবে। এবং এবার এখান থেকে ধরো, এবার হচ্ছে সেকেন্ড যে কেসটা, সেটা তোমাকে বললো যে আগে যখন এটার ভর হচ্ছে, ধরো এখানে তোমাকে বললো যে এটার ভর 2 কেজি, এটার ভর হচ্ছে 2 কেজি, এবং এটার স্প্রিং ধ্রুবক হচ্ছে 100 নিউটন পার। এটা ধরো বলা নাই, এটার ভর 2 কেজি এবং এটার হচ্ছে মানে এটাকে ভর ঝুলানোর ফলে এটা এতটুকু প্রসারণ ঘটছে। তো এবার যখন তুমি 4 কেজি ভর এখানে ঝুলাবা, তখন স্প্রিং ধ্রুবকটা মানে তখন হচ্ছে স্প্রিংটার প্রসারণ কতটুকু ঘটবে এটা বের করতে বলবে। তাহলে প্রথমে দেখো এই প্রশ্নটা ধরো সব এরকমই আছে যে 2 কেজি ভরের বস্তু এই স্প্রিং এর মধ্যে ঝুলাইলে এটা দৈর্ঘ্য হচ্ছে 11.5 মিটার হয়, তার মানে দৈর্ঘ্য বৃদ্ধি হবে 1.5 মিটারেই। কিন্তু এবার তোমাকে বলছে যে যদি আমি 4 কেজি ভর ঝুলাইতাম এখানে, তাহলে স্প্রিং এর প্রসারণ কতটুকু ঘটতো। তো এটা তোমরা হুকের সূত্র থেকেও জানো, ওই যে একটু আগে পড়ছিলাম না যে স্প্রিং এর প্রসারণটা স্প্রিং বলের সমানুপাতিক। তো এই যে কতটুকু ভর এখানে ঝুলানো আছে, এটা সমান mg, তাহলে mg প্রপোর্শনাল টু x। তার মানে g তো এখানে ধ্রুবক ধরবো, তাহলে m ভরের সাথে x টা সমানুপাতিক। তার মানে ভর যত তুমি এখানে বেশি ঝুলাবা, ভর যদি তুমি দ্বিগুণ করো মানে 4 কেজি করো, দেখো এখানে ভর যদি তুমি 4 কেজি করো, তাহলে এইটার প্রসারণটা হয়ে যাবে তখন দ্বিগুণ। এখানে দেখো 2 থেকে 4 করছো মানে 2 গুণ করছো ভর, তাহলে এখানকার প্রসারণটাও কত গুণ হবে? 2 গুণ হবে। মানে আগে ছিল 1.5, এখন 1.5 ইনটু 2 হবে, মানে 3 মিটার ঘটবে। তো
তো এই জিনিসটাই দেখো, এবার তুমি যদি বের করতে চাও কোনো সমস্যা নেই, বের করতে পারো। তো কি করবা, আগে তো এটার প্রথম কাজ হচ্ছে তোমাকে যখন এখান থেকে এটা বের করতে বলবে, যে যখন ভর এত ছিল তখন হচ্ছে প্রসারণ এতটুকু, যখন ভর 4 কেজি ঝুলাবো তখন প্রসারণ কতটুকু, এইটা বের করতে বলবে। তখন তুমি কি করবা, তখন তোমাকে ফার্স্ট কাজ হচ্ছে তুমি আগে স্প্রিং এর স্প্রিং ধ্রুবকটা বের করে নিবা। কারণ এই স্প্রিং, এখানে তো একটা স্প্রিং এই ব্যবহার করছি, এই স্প্রিং একই স্প্রিং হলে এটার স্প্রিং ধ্রুবকটা সবসময় একই থাকে। ঠিক আছে, তুমি এই জিনিসটা তুমি যেখানে ইউজ করবা, এই স্প্রিংটা সবসময় এই স্প্রিং এর স্প্রিং ধ্রুবকটা একই হবে, কারণ স্প্রিংটা একই উপাদানে তো এই স্প্রিং ইউজ করছো। তো প্রথম কাজ এখানে স্প্রিং ধ্রুবক তো তুমি জানো না, তাহলে স্প্রিং ধ্রুবক বের করো। আমরা জানি mg সমান kx, তাহলে k মানে তাহলে এখান থেকে লেখা যাবে mg ডিভাইডেড বাই x। তাহলে mg কত, এখানে ভর হচ্ছে 2 কেজি ছিল, তখন হচ্ছে 9.8 এবং x ছিল 1.5, তার মানে 19.6 ডিভাইডেড বাই 1.5 মানে 13.06, মনে করে এত, মানে এখানে যা আসে আসুক, ধরো এইটুকু আছে, এত নিউটন পার মিটার, এটা হচ্ছে স্প্রিং ধ্রুবক। তো এই স্প্রিং ধ্রুবক দিয়ে তোমাকে এবার কি করতে হবে, যে এইবার যদি তুমি 4 কেজি ঝুলাও তাহলে তোমাকে কতটুকু প্রসারণ ঘটবে, তার মানে এক্স বের করবা। আবার তুমি বের করবা যে mg সমান এক্স। তো এইবার কিন্তু তুমি কে এর মানটা জানো, আর এক্স এর মানটা তোমাকে বের করতে হবে। তাহলে এই এক্সটা যখন বের করতে যাবা তখন এক্স সমান তাহলে কি লেখা যায়, দেখো তো এখান থেকে কেটাকে ভাগ করে দিবা, তাহলে mg আর কেটা তাহলে নিচে চলে যাবে। এইটা সমান তাহলে আমরা লিখতে পারবো, এটার ভর হচ্ছে, আমি দ্বিগুণ করছি 4 কেজি করে ফেলছি, তাহলে এখানে 4 গুণ 9.8, আর কেটা কিন্তু এই যে 19.6, মানে তোমরা চাইলে এখানে ভাগ করে দিবা, ভাগ করে দিয়ে হিসাব করবা। তো আমি এটা ভাগ না করে এটাকে হিসাব করতেছি, 4 ইন্টু 9.8, আর এটা যাবে, এটাকে যদি গুণ করে দিতাম তাহলে এখানে যাইতে হচ্ছে নিচে 19.6 থাকতো ইন্টু, আর উপরে যাইতে হচ্ছে 1.5। তো এই যে 9.8 এটা থেকে 2 দিয়ে ইয়া করলে হচ্ছে 2, তার মানে এখানে আসবে 3 মিটার। তার মানে তখন দেখো এই যে প্রসারণটা হচ্ছে 3 মিটার ঘটবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমরা এই স্প্রিং এর বিভব শক্তি সম্পর্কে, বিভব শক্তি বা কতটুকু শক্তি জমা হবে, এই বিষয়ে আমরা পরের লেকচারে শিখবো। এবং তোমরা চাইলে এই ক্লাসটা তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দিতে পারো যদি ভালো লেগে থাকে। সকলকে ধন্যবাদ এবং সকলেই ভালো থাকবা। এবং তোমরা তোমাদের জায়গা থেকে, আমি যেহেতু তোমাদের জন্য দেখো অনেক ব্যস্ততার মধ্যেও তোমাদের জন্য ভিডিওগুলো রেকর্ড করি, তো সেই দিক থেকে তোমরা একটু চিন্তা করবা। এবং এই ভিডিওগুলোতে আমার কোনো ধরনের এখান থেকে আমি কোনো টাকা পাই না, কোনো কিছু পাই না, এখান থেকে আমার মানে সময় কিন্তু নষ্ট হয়। একটা ভিডিও তৈরি, একটা ক্লাস রেকর্ড করতে অনেক সময়ের ব্যাপার থাকে, যেটা হয়তো তোমরা মনে করবা যে এখান থেকে মনে হয় আমি অনেক টাকা পয়সা পাই, পাই, কোনো কিছুই না, এখান থেকে কিছু আসে না। তো আমি যেটা টাকা ইনকাম করি সেটা আমার দিনের বেলায় আমি সেগুলো করে ফেলি। তো এটা তোমাদের জন্য আমি ডেডিকেটেড করতেছি। আমি চাই যে গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত প্রত্যেকটা স্টুডেন্ট যাতে আমার এই ভিডিওগুলো দেখে শিখতে পারে, অন্ততপক্ষে কিছু শিখলে যাতে, এবং এই শেখাটাই আমার, তোমরা যদি শিখতে পারো আমার ক্লাসগুলো দেখে, এটাই আমাকে সবচেয়ে ভালো লাগবে তখন। এবং আমার জীবনের এটাই সবচেয়ে বড় পাওয়া হবে যে আমি তোমাদেরকে শিখাইতে পারছি এবং সঠিক জিনিসটা শেখাইতে পারছি। আমি জানি না আমি তোমাদেরকে কতটুকু সঠিক জিনিস শেখাইতে পারি, কিন্তু আমি চেষ্টা করি তোমাদেরকে সঠিক জিনিসটা একদম শেখাইতে। আশা তোমরাও আমার জন্য দোয়া করবা, যাতে তোমাদেরকে সামনে আরো অনেক ভালো কিছু উপহার দিতে পারি। এবং তোমরাও আমাদের এই গ্রুপটাতে, পিডব্লিউএ গ্রুপে অবশ্যই মেম্বার সংখ্যা বাড়াবা। যদি তোমরা পিডব্লিউএ গ্রুপে যদি 200-র বেশি মেম্বার করতে পারো তাহলে তোমাদের জন্য অনলাইন কোর্স একদম ফ্রি করে দিব, এবং তোমাদের জন্য একদম প্রিমিয়াম সব ম্যাটেরিয়াল গুলো তোমাদেরকে ডেলিভার করব। এবং তোমরা অবশ্যই গ্রুপে মেম্বার সংখ্যাগুলো বাড়াবা এবং অন্য অযথা কাউকে অ্যাড করবা না। তাদের অবশ্যই, তারা যদি নিজের ইচ্ছা অনুযায়ী অ্যাড হতে চায় তাহলে করাবা, তাছাড়া করাবা না কাউকে। আমার দরকার নাই। যদি দেখা যায় যে একটা গ্রুপের মধ্যে যখন অনেক মানে ভালো স্টুডেন্ট প্লাস খারাপ যখন সংমিশ্রণ হয়ে যায়, বা অনেকে আছে সবার তো আর মন মানসিকতা এক না, অনেকে ভাবে যে হয়তো আমি এটা আমার ইয়ার জন্য করতেছি, এটা আসলে আমার প্রচারণার জন্য আমি করি না, কোনো কিছুই করি না। আমি চাই আমার ক্লাসগুলো পুরো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো যদি তারা তো সুবিধা বঞ্চিত, তারাও যদি দেখে, তারা যাতে আমার ক্লাসগুলো দেখে উপকৃত হতে পারে। এবং এটাই আমার জন্য সদগায়ে জারিয়া হিসেবে থাকবে। এবং এটাও তো এক ধরনের সদগায়ে জারিয়াই, কারণ আমার ক্লাসগুলো দেখে যতদিন পর্যন্ত আমার ক্লাস ইউটিউবে থাকবে ততদিন পর্যন্ত মানুষ দেখবে, এবং ততদিন পর্যন্ত হয়তো আল্লাহ পাক আমাকে সেই
সবটুকু দিবেন। তো আমি এতটুকু আশা করেই আমি ক্লাসগুলো আসলে তৈরি করি, তো এর বেশি কিছু না। তোমাদের হয়তো মনে হইতে পারে যে আমি এখান থেকে অনেক হিউজ হিউজ টাকা ইনকাম করি, আসলে কিচ্ছু না এখানে। তোমরা তো একটু এখানে তোমার ক্লাসগুলো একটু শেয়ার করবা, যাতে সবাই এই ক্লাসগুলো দেখতে পারে। তোমরা সকলেই ভালো থাকবা, তোমাদের সকলের জন্য শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম।